যেহেতু আমি বোর্ডে লিখতে পারতেছি, ও না বোর্ডে লেখা যাবে, আচ্ছা সমস্যা নেই, ওইদিকে জায়গা আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, সবাই একটু খেয়াল করেন, দেখা যাচ্ছে এখানে? আচ্ছা, মনে করেন আমার কাছে একটা প্রোগ্রাম আছে main.c, ক্লিয়ার? এই main.c তে আমি জাস্ট একটা কোড লিখি হ্যাশ ইনক্লুড stdio ডট এ, এখানে একটা কমেন্ট দিলাম, যে কোনো কমেন্ট, তারপর কি ইন্টিজার মেইন এর ভিতর যা কাজ করব, জাস্ট কিছুই করব না, জাস্ট একটা ভ্যারিয়েবল বানাবো ইন্টিজার x নামে, সেই ভ্যারিয়েবলে 5 রাখবো, আর পরে সে প্রিন্ট করে দিব। আর লাস্টে রিটার্ন 0। এই হচ্ছে আমাদের main.c ফাইল, ঠিক আছে? এই main.c ফাইলকে আমি কি করে যখন আমরা কম্পাইল করব সবার পরে কি পাই আমরা? main.object.exe পাই। এই জিনিসটা একটু ওভারভিউ দিই, সবাই ক্লিয়ার? তো দেখেন এই main.c ফাইলে এই যে #stdio.h এটা একটা কি ফাইল? হেডার ফাইল। তাহলে এই হেডার ফাইলটা আমরা কেন ইউজ করি? এই যখন আমাদের এই যে printf এর মতো কিছু লাইব্রেরি ফাংশন ইউজ করব আমরা, সেই লাইব্রেরি ফাংশনের ডেফিনিশনগুলো কোথায় থাকে? এই হেডার ফাইলের মধ্যে থাকে। ক্লিয়ার? ওকে, তাহলে এই লাইব্রেরি ফাংশনটা আমাদের ইউজ করতে হয়, এজন্য আমাদের কি করতে হবে? হেডার ফাইলগুলো ইনক্লুড করতে হবে। তাহলে stdio.h এর মধ্যে কি আছে? এই ফাংশনের ডেফিনিশনটা আছে, তাই না? তাহলে যখন আমরা এটাকে ডাইরেক্ট কম্পাইলারে উঠাই দিই বা আপনারা যখন বিল্ড করেন তখন ডাইরেক্ট এখান থেকে এখানে যায় না, প্রথমে কি হয়? প্রি প্রসেস হয়। কি হবে? প্রি প্রসেস। এই প্রি প্রসেসের মধ্যে পড়ে হচ্ছে আমাদের এই যে হেডার ফাইলটা আছে এর যে কোড, সেই কোডটা এখানে এসে বসবে। এখানে যে কমেন্টগুলো আছে এই কমেন্টগুলোকে আমার প্রোগ্রাম রান করতে সাহায্য করে না, তাহলে এই কমেন্টগুলোকে অমিট করে দিবে। এটাকে আমরা কি বলবো? প্রি প্রসেস করা। সবাই কি বুঝছেন? যে প্রি প্রসেসে কি করবে? এখানে আমাদের যে হেডার ফাইলটা আছে সেই হেডার ফাইলের কোডটা এখানে এসে বসবে, যে কমেন্টগুলো আছে কমেন্টগুলো চলে যাবে। এখানে যদি আমি কোনো ম্যাক্রো দিই, ম্যাক্রোর কথা সবার মনে আছে? ম্যাক্রো, এই যে ম্যাক্রো যখন আপনারা এখানে লেখেন ডিফাইন পাই 3.14, এর অর্থ কি? এটা একটা ম্যাক্রো, কিন্তু যে আমি পাইরে কত ডিফাইন করে দিছি 3. যখন আমরা পাই ইউজ করব তখন কত ইউজ করব? 3.14 ইউজ করব। ক্লিয়ার? এই যে ম্যাক্রো, এই সকল কিছু রিজলভ কোথায় হয়? প্রি প্রসেসিং স্টেপে হয়। আর রিজলভ হওয়ার পরে যে ফাইলটা তৈরি হয় সেটা হচ্ছে main.i, এটাকে বলা হয় ইন্টারনাল ফাইল। সবাই কি বুঝছেন? যে যখন আমরা main.c ফাইল থেকে তৈরি করি, প্রি প্রসেস করি, প্রি প্রসেসিং এর পরে আমরা কি পাবো? main.i ফাইল পাবো। ক্লিয়ার? ওকে, তাহলে বলেন main.i ফাইল কি আমার কোনো কাজ হইছে এখনো? কেবল আমরা কি করছি? প্রি প্রসেস করছি। এই প্রি প্রসেসিং এর পরে আসে আমাদের এই main.i ফাইলটা আমি তুলে দিব কম্পাইলারের কাছে। কার কাছে তুলে দিব? কম্পাইলারের কাছে। এই কম্পাইলার কি করবে? এই main.i ফাইলটাকে একটা অ্যাসেম্বলি কোডে রূপান্তর করে দিবে। কিসে রূপান্তর করবে? এটা হচ্ছে main.s ফাইল। ক্লিয়ার? এটা আমাদের কি কোড বলেন তো? ভিতরে সব অ্যাসেম্বলি কোড। এই আমরা সব করছেন না, পুশ, তারপরে কি হচ্ছে মুভ, এই সকল কোডটা কোথায় থাকে? main.s ফাইলের মধ্যে থাকে। ক্লিয়ার? তাহলে প্রথমে আমাদের main.c ফাইলকে প্রি প্রসেস করে main.i ফাইল তৈরি করি। main.i ফাইলটা কার কাছে দিই? পরে কম্পাইলারের কাছে দেই। কম্পাইলার কি তৈরি করে দেয়? ওকে, তাহলে অ্যাসেম্বলি কি কম্পিউটার বুঝতে পারে না? এটা কার কাছে দিতে হবে? আবার বাইনারিতে রূপান্তর করতে হবে। আর বাইনারিতে রূপান্তর করার কাজটা করে হচ্ছে আমাদের অ্যাসেম্বলার। কি করবে আমাদের? অ্যাসেম্বলার করে দিবে। এই যে অ্যাসেম্বলার কি করবে? এই অ্যাসেম্বলি কোডটা নেবে, নিয়ে এখান থেকে তৈরি করবে main.object ফাইল। এটাকে আমরা কি বলবো? অবজেক্ট ফাইল। এই অবজেক্ট ফাইলটাই হচ্ছে আমাদের বাইনারি ফাইল। ক্লিয়ার? ওকে, এখন চিন্তা করুন তো, এই যে printf ফাংশনটা আপনারা যারা আমার ক্লাসে আছেন পড়াইছি না, যে printf ফাংশনটা কি একটা সিস্টেম কলের থ্রুতে কাজ করে? ওকে, তাহলে এই যে সিস্টেম কলটা, এটা কি মেইন.ও চিনতে পারবে? চিনতে পারে না। ও কি করে রাখে?
এখানে একটা প্লেস হোল্ডার দিয়ে রাখেন। প্লেস হোল্ডার মানে কি জানেন? বুকমার্ক। আপনারা যখন বই পড়েন একটা সার্টেন জায়গায় যে বুকমার্ক দিয়ে আসলে যে আবার রিভিউ করবেন, এখানে একটা প্লেস হোল্ডার দিয়ে দেন। এই প্লেস হোল্ডারটার সাথে এপিআই কল করে দিবে লিঙ্কার। কি করে দিবে? লিঙ্কার বা লোডার, একই কথা, লিঙ্কার লোডার। এই লোডার কি লাস্টে কি বানাবে? main.exe বানাবে। তাহলে যখন আমরা main.c ফাইলকে কম্পাইল করি তখন এই সব স্টেপের মধ্য দিয়ে যাইতে হবে। সবাই কি বুঝছেন? ক্লিয়ার? এর ভিতরে আরো অনেক কাহিনী আছে, সেই কাহিনী আমি যাইনি, জাস্ট ওভারভিউ একটা বলছি। সবাই কি বুঝছেন? কিন্তু বলেন তো আপনারা যখন এটা এক্সিকিউট করেন, কেউ কি এক্সিকিউট করলে এতগুলো ফাইল দেখেন? না। কি দেখেন? জাস্ট main.c দেখেন, তারপর কি অবজেক্ট ফাইলটা দেখেন আর exe ফাইলটা দেখেন, কিন্তু মাঝখানে কিন্তু এতগুলো স্টেপ হয়ে যায়। আমি কি বোঝাতে পারছি? কারো কোনো কোশ্চেন আছে? ওকে, তাহলে এখন আমরা এই জিনিসগুলো দেখব। এই এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম সেই কথাগুলো এই যে একটা পিডিএফ এ আমি ইনক্লুড করছি, এখন আপনাদের শেয়ার করে দেব। যে প্রথম স্টেপটা কি হবে? প্রি প্রসেস করবে। প্রি প্রসেস করার পরে কাকে দিবে? ক্লাসে। এই যে কম্পাইলেশন করবে। কম্পাইলেশনের পরে কাকে দিবে? অ্যাসেম্বলি থেকে কোথায় রূপান্তর করবে? বাইনারিতে। আর বাইনারি পরে কি কাজ করবে? লিঙ্কার আর লোডার কাজ করবে। সবাই কি বুঝছেন? এই প্রত্যেক স্টেপে কোন ফাইল তৈরি হয় আর প্রত্যেকটা ফাইলের মধ্যে কি কি আছে সব এই পিডিএফ এ অ্যাড করা আছে। ক্লিয়ার? এগুলো কিন্তু আপনাদের কুইজে থাকবে। আমি কি বুঝাতে পারছি? ওকে, এই মিথিলা বুইরা। ওকে, এই বোঝা গেছে? কারো কোনো কোশ্চেন আছে এ পর্যন্ত? এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। আপনারা যদি কোনো সি লেভেলের কোনো জায়গায় কোনো কোশ্চেন আসে, আপনাদের কিন্তু এটা জিজ্ঞাসা যে এখান থেকে কোন ধাপে কি তৈরি হয়, তখন না বলতে পারলে কিন্তু মান সম্মান যায় লাগবে। ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখন দেখব কি করে এটা রান করতে হয়। ক্লিয়ার? সমস্যা না, আপনাদের সকল কোড আমি কোড বক্সেই লিখছি, বাট এটা দেখানোর জন্য আমি জাস্ট এখানে রান করছি। এখানে বলুন তো আমরা কোড ব্লকসে কোন কোম্পানি ইউজ করা হয়? জিসিসি। ঠিক আছে? এর ভার্সনটা আমরা চেক করি আছে কিনা। হ্যাঁ আছে। ওকে, এখন আমরা দেখব যে এইখানে এই ফাইলটা আমি তৈরি করেছি। তাহলে আমরা প্রথমে আমরা কি ফাইল তৈরি করেছিলাম? main.c। তাহলে আমরা প্রথমে main.c ফাইল তৈরি করব। তাহলে ফাইল কি করে তৈরি করতে হবে জানো? আচ্ছা, আর একটু ভিতরে যাই নি। ওই আমার এর ভিতরে ফাইল সেভ করা। এখানে বড় হয়ে গেল। দেখাচ্ছি কি এখানে ভিম দিয়ে দেখলে হবে না? হ্যাঁ, ভিম দিয়ে দেখতে হবে না, আমি দেখাচ্ছি জাস্ট। আমি ওই কোড বক্সে দেখাতাম, কিন্তু ওইখানে ডব্লিউসি ইনস্টল নেই। এই প্রত্যেকটা ইন্টারফেস তৈরি হয় না, কি করে তৈরি করতে হবে দেখো। আচ্ছা, তাহলে এখানে আমরা নতুন একটা ফাইল বানাই main.c নামে, নাকি? তো কথা কি ক্যাশ ইনক্লুড একটা কমেন্ট দিই নাকি? এই ঠিক আছে, এই যে আমরা এতক্ষণ ধরে এই কথাটা কম, আমরা এতক্ষণ ধরে যেটা কথা বলতেছিলাম, কি সমস্যা নেই, কথা কি বলেন? হ্যাঁ, ওইটা দেখাচ্ছি। দেখেন আমরা কি করছিলাম, প্রথমে main.c ফাইলটা বানাইছিলাম। এই যে আমরা main.c ফাইল বানাইছি, এবার এটাকে আমরা এক্সিকিউট করে দিই। তারপর এই main.c ফাইলটা যদি আমরা এক্সিকিউট করি, আউটপুটে কি দেখানোর কথা? 5 দেখানোর কথা না? ওকে, আমরা এটা রান করি। এখন রান করার জন্য যেহেতু এখানে কোনো কোড ব্লক আমরা ইনস্টল করি নাই, তো রান করার জন্য আমরা কি করব? জাস্ট আগে এটাকে কম্পাইল করতে হবে। তাহলে কম্পাইল করার জন্য জিসি, তারপর যেই ফাইলটাকে কম্পাইল করতে হবে ফাইলের নাম, একটা আউটপুট ফাইলের নাম। এই হাইফেন ও দিয়ে
আমরা কি বলতে পারি, যেই এই যে main.c ফাইলটা এটা কম্পাইল করার পরে যে ফাইলটা তৈরি হবে সেই ফাইলের নাম আমাদের দিতে হবে। বুঝতে পারছেন এই অপশনের কাজটা? অপশন ওর কাজ কি বুঝছেন? স্যার আপনাদের যে মানে main.c ফাইলটা বলতে বলতে আরেকবার একটু লেখা আছে। আচ্ছা দেখাচ্ছি। আগে এটা একটু দেখেন, মনে করেন আমরা main.c ফাইল আছে, এই আমাদের main.c ফাইল আছে। এখন main.c ফাইলকে যদি আমাদের কম্পাইল করতে হয় তাহলে কি করে করব? প্রথমে জিসিসি কম্পাইলারের নাম, কোন ফাইলকে করতে যাচ্ছি? main.c ফাইলকে করতে যাচ্ছি। করার পরে যে আউটপুট ফাইলের নাম হবে সেটা একটা অপশন দিয়ে আউটপুট ফাইলের নাম দিতে হবে। মনে করেন সেই আউটপুট ফাইলের নাম দিলাম আমরা শুধুমাত্র মেইন, কি দিলাম? আচ্ছা বলো তো, যদি এই কোডটা আমি রান করি তাহলে কয়টা ফাইল তৈরি হওয়ার কথা? কোড ব্লকসের মতো দুইটা ফাইল তৈরি হওয়ার কথা ছিল স্যার। একটা অবজেক্ট ফাইল তৈরি হবে, একটা হচ্ছে exe ফাইল তৈরি হবে। দেখে আমরা রান করে দিই। এবার যদি আমরা ls দিই, দেখেন তো কয়টা ফাইল তৈরি হয়েছে এখানে? দুইটা। একটা main.c যেটা আমরা রাখছিলাম, আর একটা কি প্রোগ্রামটা, মানে এক্সিকিউটেবল যে ফাইলটা ওইটা। অবজেক্ট ফাইল তৈরি করছে, কারণ বাই ডিফল্ট এই জিসিসি যখন আমরা এখানে রান করব হাবিজাবি ফাইল আপনাকে দিবে না। অবজেক্ট ফাইল আপনারা মধ্যে ইউজ করছেন কোড ব্লকসে? করেন নাই তো, কারণ এগুলো আপনার কাজেই লাগে না, তো ওইগুলো দেয়নি। এখন আমরা দেখব কি করে এগুলো আনতে হবে। ক্লিয়ার? আর আমরা main.c ফাইলটা কি করে বানাইছি? এই যে স্যার এই যে ভাই.main.cvc, তাহলে কি হবে? main.c নামে একটা ফাইল ক্রিয়েট করবে, করে তো এখানে ওপেন করবে। এই যে আমরা এখানে জাস্ট লিখে দিচ্ছি। এই ক্লিয়ার? জিসিসি কি ইনস্টল করা আছে? জিসি ইনস্টল করা হবে। ঠিক আছে, জিসি ইনস্টল করার কোড আছে, এই যে এখানে এখানে গেলেই হবে যে ইনস্টল জিসিসি অন উবুন্টু, এটা দিলেই হবে। এখানে দেখেন প্রথমে একটা আপডেট দিবেন, তারপর আপডেট দেওয়ার পর এখানে কোড চলে আসবে। এই যে প্রথমে sudo apt আপডেট, হ্যাঁ এটা দিবেন, তারপর হচ্ছে এই যে build essential দিলেই হয়ে যাবে। হ্যাঁ স্যার, এই যে প্রথমে sudo apt আপডেট, মানে আপনার apt টা আপডেট হবে, আর তারপরে হচ্ছে sudo apt install build essential, এটা দিলে অটোমেটিক ওই জিসিসি ইনস্টল হয়ে চলে আসবে। বুঝতে পারছেন? তাহলে আমরা যাই। এই এখন তো ক্লিয়ার? এখন আমরা দেখতে যাচ্ছি প্রত্যেকটা ধাপে কি হয়। তারপরে তো প্রথম ধাপে কি ছিল? প্রসেস, প্রি প্রসেস। কি বলে? প্রি প্রসেস। তাহলে প্রি প্রসেস, ওই সামনে আসেন, মাসুদ সামনে আসেন। আর আমরা তো কি বলছি আপনাদের? কোডটা করতেছি। সামনে আসেন। দেখেন, তাহলে আমাদের কি main.c ফাইলে প্রথম কাজটা কি করব? আমরা প্রি প্রসেস করব। তাহলে প্রি প্রসেসের কাজটা কি? যে আমাদের যে হেডার ফাইলগুলো আছে সেই হেডার ফাইলগুলো কি করব? কোড বসাবো। কোডটা বসে আসে বলবে, তাই না? যে আমাদের যে লাইব্রেরি ফাংশনগুলো আমরা ইউজ করি, ওই লাইব্রেরি ফাংশনের কোডটা যেখানে থাকে সেই কোডটা এখানে পেস্ট হবে। যেই কমেন্টগুলো করছিলাম সেই কমেন্টগুলো চলে যাবে, যেই ম্যাক্রোগুলো আমরা দিছিলাম সেই ম্যাক্রোগুলো রিজলভ হবে। ক্লিয়ার? তাহলে আমরা দেখি জিসিসি -e main.c, আউটপুট ফাইলের নাম হবে main.i। দেখেন তো প্রথম ধাপে main.c থেকে কোথায় আসছিল? আমাদের main.i ফাইলে তৈরি হয়েছিল না, ইন্টারনাল ফাইল। তাহলে আউটপুটে আমরা কি দিব? ইন্টারনাল ফাইলের নাম দিব। এখন ওই যে দেখেন জিসিসির পরে একটা অপশন আমরা ইউজ করছি যেটা কি -e। এই -e দ্বারা বোঝায় যে আমি কম্পাইলারকে বলতেছি, জিসিসি কম্পাইলারকে বলতেছি যে তুমি প্রথমে প্রি প্রসেস করে থেমে যাও, আর কোনো স্টেপ করা লাগবে না। এই থেমে যাওয়ার পরে যে ফাইলটা আমি দেখতে পাচ্ছি সেই ফাইলটা কোথায় যাচ্ছে হবে? main.i। তার মানে ওই দেখেন ওই যেই পাঁচটা ধাপ আছে এখানে, ওই পাঁচ ধাপের মধ্যে প্রি প্রসেসিং করতে যে এখানে চলে যাবে। ড্যাশই দিই। ক্লিয়ার? স্যার ওটা কি নাম দাও দিব এটা হ্যাঁ, ওটা হচ্ছে কি নাম দিব, আউটপুট ফাইলের নাম কি হবে? সবাই কি বুঝছেন? তাহলে আমরা দেখি কিছু হইছে? হইছে। যদি আমরা ls দিই, এই দেখেন main.i নামে একটা ফাইল তৈরি হয়ে গেছে। এখন যদি আমরা cat দিয়ে main.i টা ওপেন করি, দেখো তো কি আসছে? এগুলো কি ছিল আমাদের মেইন কোডে? হ্যাঁ, আমাদের মেইন কোড কোনটুকু ছিল? এই যে স্যার আমাদের মেইন কোড ছিল এইটুকু ছিল না? কিন্তু দেখেন তো এই যে আমাদের এবার এই যে হাবিজাবি যে কোডটা আসছে, এই কোডগুলো কোথা থেকে আসছে বলুন তো? সব ওই হেডার ফাইলের কোড। ক্লিয়ার? যে কমেন্টটা করছিলাম সেই কমেন্টটা কি এখনো আছে? তাহলে এইগুলো আমাদের প্রি প্রসেসিং এর কাজ। সবাই কি বুঝছেন? হ্যাঁ, লাইব্রেরি ফাইল। হ্যাঁ, এগুলো সব লাইব্রেরি ফাইলের মধ্যে পড়ে। এই সবাই কি বুঝছেন এটা? ওকে, আমরা কমান্ডটা দেখি।
এই যে কমান্ড হচ্ছে এটা, যে আমরা কি করতে যাচ্ছি main.c ফাইলটাকে নিব, আর হাইফেন ই বলতে কি বোঝায় যে স্যার আমি প্রথমে প্রি প্রসেসিং স্টেপ পর্যন্ত যে থেমে যাব, এর পরের স্টেপ ওই যে পরের যে তিনটা স্টেপ আছে ওই স্টেপ আর কাউন্ট করব না, প্রি প্রসেসিং পর্যন্ত যে থেমে যাব। তো থেমে যাওয়ার পরে যে আউটপুটটা আসবে সে আউটপুটটা আমি কোথায় সেভ করে রাখছি, main.i ফাইলে সেভ করে রাখছি। তার কোনো কোশ্চেন আছে পর্যন্ত? জি স্যার। তাহলে প্রি প্রসেসিং আমাদের কাজ শেষ। ওকে, এবার আমরা কি করব প্রি প্রসেসিং এর পরে? স্যার এখানে main.i ছাড়া কি অন্য নাম দেওয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে, কিন্তু কথা হলো সাধারণত এটা ইন্টারনাল ফাইল আকারে সেভ থাকে। ওকে, এরপর আমরা কি করব? এবার কি করব? 2 নাম্বার স্টেপে অ্যাসেম্বলি কোড আপনি তো কমান্ডটা দিয়ে ইন্টার ডাউট করে হচ্ছে আপনার আই ফাইল তৈরি ছিল, আমার এখানে আসলো না আপনি তো ওপেন করছেন, এই যে করছি না, ওপেন করার জন্য কি করতে হবে? ক্যাট ও আচ্ছা main.i, ক্লিয়ার? ওকে, তাহলে আমরা ডিলিট করি। এরপরে ফাইল ওপেন করতে কি ক্যাট দেব? হ্যাঁ, ইন্টারনাল ফাইল ওপেন করতে কি ক্যাট দেব? ক্যাট মানে কি? কোনো ফাইল ওপেন করি টাইমলাইনে, এটা ক্যাট কমান্ডের কাজ। ভিআই দিন তো সেম কাজ। হ্যাঁ, ভিআই দিস এই ক্লিয়ার? কার কোনো কোশ্চেন আছে? এবার 2 নাম্বার স্টেপে কি? কম্পাইলার করতে ফাইল অ্যাসেম্বলি কম্পাইলারকে এবার আমরা যে ইন্টারনাল ফাইলটা তৈরি করছি ওটা কম্পাইলারের কাছে পাঠাবো, কম্পাইলার কি করে দিবে আমাকে? অ্যাসেম্বলি কোড অ্যাসেম্বলি কোড করে দিবে। তাহলে আমরা দেখি। আচ্ছা, একটু সবাই একটু খেয়াল রাখে, ঠিক আছে? ছোট হাতের এস বড় হাতের এস কিন্তু ঝামেলা করে, ঠিক আছে? এই যে আমি লিখে দিয়ে আসছি এখন। আচ্ছা স্যার, বলেন। এই বাংলা যে উপরে যে কতটি হাবি জাবি কোড লিখছে এইডিও কি হয় অ্যাসেম্বলিতে লয়ে যাবে? হ্যাঁ, দেখি আমরা কি আসলে ওই জায়গায় দেখি। আচ্ছা, তাহলে দেখেন এবার আমরা কি অপশন ইউজ করতে দেখেন তো, হাইফেন এস। এই এস বলতে বোঝাচ্ছে যে তুমি প্রথমে কম্পাইল করে থাকবে যাও, এরপরে কাজ করা লাগবে তোমার। ওই যে দুইটা যে আমি ছবি আঁকছি, যে ডায়াগ্রামটা আঁকছি, ওই 2 নাম্বার স্টেপে যে থেমে যাও, এরপরে কাজ করো না। ক্লিয়ার? তাহলে রান করলে কি হবে? এরএস দিয়ে যদি আমরা এখন দেখি, main.s নামে ওপেন হয়ে গেছে। আচ্ছা, এবার main.s এ আসলে কি আছে এটা দেখার জন্য আমরা কি কমান্ড ইউজ করতে পারি? এখন আমরা ক্যাট ইউজ করব, আমরা মোর ইউজ করব। স্যার একদম। এই যে প্রথম হাইফেন দিয়ে যেটা লিখছেন হ্যাঁ, হ্যাঁ। সেটা তো ক্যাপিটাল লেটার লিখবেন আর অবশ্যই পরেরটা capital। হচ্ছে যে সেটা আমরা স্মল লেটার হ্যাঁ, এই অবশ্যই ক্যাপিটালাইজেশনে ম্যাটার করে, এটা কেস সেনসিটিভ। এই কি আছে দেখেন তো, কি আছে? আরে অ্যাসেম্বলি কোড অ্যাসেম্বলি কোড চলে আসছে, কিন্তু এই দেখেন, ঠিক আছে? মোর 40% কি স্যার? কাজ করে নাকি? ও এইটুকুই কোড। আচ্ছা দেখেন, দেখেন এই যে আমাদের এই যে মুভ, সাব, তারপরে যে পুশ, এগুলো কোথায় করছেন? অ্যাসেম্বলি কোড না? দেখেন আমাদের অ্যাসেম্বলি কিন্তু কোড হয়ে গেছে, বুঝছেন? দিয়ে মাইক্রোফোন আর আমাদের ওই যে হাবিজাবি যে ফাংশন, ওই যে যে গ্লোবাল যে মেইন ফাংশনগুলো ছিল, ওগুলো কি এখানে আসছে? না হ্যাঁ, হেডার ফাইলের কোডটা কি এখানে আসছে? আসছে, আসছে। অ্যাড ফাংশন দিয়ে মেবি হ্যাঁ, এটা আসছে কিন্তু বোঝা যাচ্ছে না। আসছে, ক্লিয়ার? তাহলে আমাদের 2 নাম্বার স্টেপ পর্যন্ত কাজ শেষ। এরপর আমরা কি করব? অ্যাসেম্বলি থেকে ফাইলটা দেখার জন্য কি ইউজ করছে না মোর ইউজ করতে পারি। দেখেন, ফাইল দেখার জন্য অনেকগুলো মেথড আছে। মোর ইউজ করলে স্ক্রল করতে পারবেন, লেস ইউজ করলেও স্ক্রল করতে পারেন, কিন্তু অল্প অল্প দেখবেন। মোর আর লেসের কাজ হচ্ছে এটা, ঠিক আছে? ক্যাট ইউজ করলে কি হবে? সম্পূর্ণ ফাইলটা সিআইতে চলে যাবে। এগুলো কিন্তু সব প্রথম লেভেলের কাজ। ক্লিয়ার? ওকে, স্যার প্রি প্রসেসের সম্পূর্ণ এই ফাইলটাই কি স্যার এই কম্পাইলারে গেছে? হ্যাঁ। এখন কথা হলো স্যার, এই যে আমি যে কোডটা একটু আগে রান করলাম, এই যে বললাম স্যার, এই যে হাইফেন এস বলতে কি বোঝায়? যে কম্পাইলেশনে যে থেমে যাব। তাহলে কি আমার স্যার ইন্টারনাল ফাইল দেওয়া লাগতো নাকি সি ফাইল দিয়ে রান করা যেত? না ফার্স্ট একটা দিতে কারণ আমি কি বলছি, কম্পাইলেশনে যে থেমে যাব, তার মানে সে প্রথমে প্রি প্রসেস করবে, তারপরে যে থামবে। যেহেতু আমি প্রি প্রসেস ফাইলই দিচ্ছি, তাহলে প্রি প্রসেস করার মতো তো আর কিছু নাই। হ্যাঁ এইজন্য জাস্ট কি করে দিচ্ছে? অ্যাসেম্বলিতে রূপান্তর করে দিচ্ছে। এরপরের কাজ কি আমাদের? অবজেক্ট ফাইল করুন। অবজেক্ট তাহলে অবজেক্ট ফাইলের জন্য কোড হচ্ছে এই দেখেন কি, সি কালকে না স্যার এখানে দেখলেন যে টেস্ট করুন স্যার। হ্যাঁ কিন্তু দেখছিলেন কপি পেস্ট কি কপি পেস্ট ওটা তো ভাইতে, এটা তো ভাই না, এটা তো আমি না। ওকে, এতে তো করা যায়, রাইট কি দিয়ে করা যায়, তো করা যাচ্ছে না কেন? হ্যাঁ, দেখেন তাহলে আমাদের কি 2 নাম্বার স্টেপ ধরে আরেকবার করবেন 2 নম্বর স্টেপ। আচ্ছা, করে
হ্যাঁ এই যে 2 নম্বরে স্যার এটা কিভাবে করতেছেন বারবার? অ্যারো কি উপরে অ্যারো স্যার এই যে কি হাবিজাবি চলে আসছে। এমন কিছু আসছে প্রিন্টার উপর ফাংশন আছে অবশ্যই দিছে এই কারো কোনো কোশ্চেন আছে পর্যন্ত এবার আমরা কি করব ও সরি স্মল সি আমরা তো কাজ করে ফেলছি দেখি স্মল সি দিয়ে কি করছি আমরা অ্যাসেম্বলি পর্যন্ত থেমে যাব মানে বাইনারি কোড পর্যন্ত করে থেমে যাব তাহলে বলো তো এখানে আমরা কি তৈরি করছি অবজেক্ট ফাইল তৈরি করছি এবার যদি আমি অবজেক্ট ফাইলটা দেখতে চাই কি আসে অবজেক্ট ফাইলে কি একটা হাবিজাবি আসছে তাই না স্যার হ্যাঁ? বিশ্বাস করেন সব বাইনারি ভ্যালু এখানে আজকে আকারে দেখাচ্ছে সবগুলো বাইনারি ভ্যালু কিন্তু কি আকারে দেখাচ্ছে আজকে আকারে দেখাচ্ছে আমি কি বুঝতে পারছি কারো কোনো কোশ্চেন আছে পর্যন্ত পারা যাবে আচ্ছা ভালো তাহলে কি ভাই দিয়ে ওপেন করে দিই দেখছেন মানে সব আজকে ভ্যালু ঠিক আছে ওকে এরপরের কাজ কি আমাদের লাস্ট স্টেপ লোডারে দিতে হবে ওকে ওকে এখন কি দিব আমরা কোনো ফ্ল্যাগ দিলাম না কোনো ফ্ল্যাগ না দেওয়ার অর্থ কি সম্পূর্ণ কাজ করবে তারপরে এখানে যদি আমরা main.co দিতাম তাহলে কি তৈরি করে দিত মাই প্রোগ্রাম তৈরি করে দিত তাহলে এখন যদি এলএস দিয়ে দেখি বুঝলাম না স্যার এটা। কোনটা বুঝেন নাই এই যে আমরা এই যে জিসিসি কোনো ফ্ল্যাগ দিছি আমরা ফ্ল্যাগ কেন দিচ্ছিলাম অপশন কেন দিচ্ছিলাম যে সার্টেন স্টেপে যে থেমে যাবে কিন্তু আমি কি থামাইতে যাচ্ছি এখন না সম্পূর্ণ করতে যাচ্ছি তাহলে সম্পূর্ণ যদি করতে যাচ্ছি তাহলে যদি আমরা অবজেক্ট ফাইল না দিয়ে ডাইরেক্ট সি ফাইল দিতাম তাও কাজ করতো না হ্যাঁ এটা ভুল হচ্ছে ক্লিয়ার তাহলে এই দেখেন তো আমাদের মাই প্রোগ্রাম নামে একটা ফাইল তৈরি হয়ে গেছে এবার যখন আমরা মাই প্রোগ্রামকে রান করি তাহলে কি কি দেখানোর কথা এই প্রোগ্রাম রান করে কি করে বুঝছেন একেবারে শেল ফাইল যেভাবে রান করাই দেন তবু সেম ডট স্ল্যাশ তারপরে সেই ফাইলের নাম প্রোগ্রাম কি বানান ভুল লিখছি আমি ও যাচ্ছে ক্লিয়ার আর কোন কোশ্চেন আছে তাহলে এই ছিল কি আমাদের একটা সি ফাইল থেকে কি করে কি আসে একটা এক্সিকিউটেবল ফাইল তৈরি করে সবাই কি বুঝছেন তাহলে কেউ যদি জিজ্ঞাসা করে আপনাকে একটা সি ফাইল থেকে কি করে এক্সিকিউটেবল ফাইল তৈরি করতে হয় লাস্টে ডট সি দেওয়া আছে কোথায় মাই প্রোগ্রাম ডট সি নো একটু খেয়াল করেন ডট সি ফাইল কোনটা যেটা আমরা লিখছি কিন্তু এই যে মাই প্রোগ্রাম কোনটা যেটা আউটপুট আকারে পাইছি এক্সিকিউটেবল ফাইল দেখেন তো এই জন্য কালার কিন্তু দেখেন মাই প্রোগ্রাম আর হচ্ছে এই মেইনে একেবারে প্রথমে ওইটার কালার কিন্তু সবুজ এটা যদি আমরা এলএস এল কমান্ড দিয়ে দেখি মানে লং লিস্টিং করে দেখি তাহলে কি দেখব বলুন তো এক্সিকিউটেবল পারমিশন দেওয়া আছে আমি বুঝাতে পারছি কারো কোনো কোশ্চেন আছে আছে স্যার মাই প্রোগ্রামিং কেন ফার্স্ট টু লাস্ট যেগুলো করছি সব একসাথে দেখা যায় একসাথে ক্লিয়ার এখন কথা হলো আমি যদি এক এক করে সব ডিলিট করে দিই main.c থেকে বা মানে main.c বাদে main.i main.o main.s আর মাই প্রোগ্রাম তাহলে এখন আছে কি main.c তাই না এখন আমি চাচ্ছি কি স্যার প্রত্যেকবার বারবার এই কাজ করব না একটা স্টেপে যেন সব আসে ঠিক আছে তাহলে আমরা কি করব জাস্ট gcc main.c save temps মানে যে টেম্পোরারি ফাইলগুলো তৈরি হচ্ছে ওই টেম্পোরারি ফাইলগুলো কি করব আমরা সেভ করব আর আউটপুটে নাম দেব মেইন এবার যদি এলএস দিই দেখেন সবগুলো ফাইল টেম্পোরারি যতগুলো ফাইল তৈরি হচ্ছিল সব এবার একবার দেখাচ্ছে আমি কি বুঝাতে পারছি আমি একটু আগে সব রিমুভ করে দিয়েছিলাম না কিন্তু এখন এই সেভ টেম্প মানে কি প্রত্যেকটা ধাপে ওই যে প্রত্যেকটা ধাপে ইন্টারনাল যে টেম্পোরারি ফাইলগুলো তৈরি হয়েছিল সব টেম্পোরারি ফাইলগুলো আমাকে একসাথে দেখাচ্ছে আমি কি বুঝাতে পারছি সেভ করে রাখছি আর কোনো কোশ্চেন হ্যাঁ বুঝছেন এটা হচ্ছে লেজি ওয়ে এটাকে বলে লেজি ওয়ে ঠিক আছে কার কোনো কোশ্চেন আছে স্যার আগেরটা তো লেজি লাগছে আর লেজি লাগছে এটা তো ফাস্ট হয় কথা হলো সবাই কি বুঝছেন প্রত্যেকটা ধাপে কি হয় জি স্যার পারা যাবে এর উপর যদি কোশ্চেন করি পারবেন না ইনশাআল্লাহ আচ্ছা আপনাদের একটু বলে দিই অন্য লাইভে বলে ফেলছি
আপনাদের যে ল্যাব কুইজটা হবে সেটা হবে 13 নম্বর উইকে। উইকের পর ইসের পরে আর কি, ঈদের পরে। ঈদের পরে তো একটাই ল্যাব করছে নো স্যার দুইটা। স্যার একটাই করছে স্যার দুইটা পড়ছে, আমি নিব স্যার দুইটা। আমি দুইটা নিব, ঠিক আছে? এক্সট্রা ক্লাস হইলেও নিতে হবে। ওকে, ওই 13 নম্বর ল্যাবে কি নিব? ল্যাব ফাইনাল নিব। ল্যাব ফাইনাল হবে 30 বা 40 মার্কের, এটা এখন ডিসাইড করি নাই, কিন্তু সিলেবাস হচ্ছে 1 নাম্বার ল্যাব থেকে 12 নাম্বার ল্যাবে যা পড়াবো সব, ঠিক আছে? আমি আবারও বলতেছি, নো নো স্যার, যা পড়াইছি ওইটুকুই। কারো কোনো কোশ্চেন আছে পর্যন্ত? না থাকে আচ্ছা ভালো। এবার এবার টিচারদের আগে আমাদের হ্যাঁ কুয়েটের টিচারদের আগে আমাদের সাথে উঠাইতে স্যার। আমি আপনারা ভিডিও করতেছেন, আমি অনেক কিছু বলতে যাচ্ছি কিন্তু বলতে পারতেছি না। যাই হোক আপনারা বুঝে নেন। আচ্ছা, এখন কথা হচ্ছে যেটা বললাম 13 নম্বর উইকে কাজ হচ্ছে এটা। ওকে, 12 নম্বর উইকে আপনাদের হচ্ছে একটা ল্যাব পারফরম্যান্স তাই না করা করে, যাই হোক কিছু একটা করে ল্যাব ভাইবা এবার দেন, ভাইবা আজকে দেন, এবার দেন, ঠিক আছে? 12 নম্বর ল্যাবে ওইটা হবে। স্যার 12 নম্বর ল্যাবে কি হবে? আপনাদের একটা ল্যাব পারফরম্যান্স হবে আর একটা ভাইবা হবে, ঠিক আছে? আর মাঝখানে একটা অ্যাসাইনমেন্ট জমা দিবেন। তাহলে মোট 3টা অ্যাসাইনমেন্ট জমা দিলেন আপনারা, 3টা অ্যাসাইনমেন্টটা আমরা ল্যাব রিপোর্টে কনভার্ট করে দেব। সেমিনারি এটা একটা আপনারা একটা দিছেন কি? আপনারা 3টা দিছেন, 2টা দিছেন? দুই পাইলাম করে না। সত্তর বাইশ দুইটা মিলে একা যাবে। এটা মিলে একটা দিছিলেন? একটা। আরে তো আরো অনেকগুলো দিতে হবে। আচ্ছা আচ্ছা, নেক্সট অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট জমা দিতে বলছি। এটা পরে বলা ছিল। অ্যাসাইনমেন্ট কি জমা দিবেন? ব্যাশ যা করাইছি না ওর একটা অ্যাসাইনমেন্ট ডক আকারে জমা দিবেন, পিডিএফ আকারে, ঠিক আছে? হাতে লেখা লাগবে না, ডক আকারে জমা দিবেন, ঠিক আছে? কিন্তু এখানে একটা কথা বলি আমি, এখানে যে কোড এটা 6 ব্যাশে আমি যে প্রোগ্রামগুলো লাস্টে করাইছি লাস্টে কোডের কি আউটপুট আছে না, আউটপুটের স্ক্রিনশট মারিয়ে দিবেন পিডিএফ এ, বুঝতে পারছেন? আগে জানি দিছো। আগে যেরকম দিছেন না, ব্যাশে যে প্রোগ্রামগুলো করানো আছে যে আমি দেখাই আপনাদের, পরীক্ষা কবে? 14 এই যে সিম্পল ব্যাশ প্রোগ্রাম, এই যে সিম্পল ব্যাশ প্রোগ্রাম, এই ব্যাশ প্রোগ্রামের কিছু আউটপুট আছে না, এই ব্যাশ প্রোগ্রাম রান করবেন, রান করে যে আউটপুটটা হয় ওটা সুন্দর করে স্ক্রিনশট তুলবেন। এটা হচ্ছে 1 নাম্বার ব্যাশ প্রোগ্রামের প্রবলেম। এরকম করে কয়টা ব্যাশ প্রোগ্রাম আছে এখানে? এখানে মানে 6টার মতো আছে, ঠিক আছে? এই 6টা ব্যাশ প্রোগ্রাম থাকবে। না পড়াইলো গিলা। আর হচ্ছে এই যে আমাদের যে পিডিএফ, এই পিডিএফ এ যে প্রথম থেকে এই যে 1 নাম্বার প্রোগ্রাম থেকে একেবারে বেসিক থেকে শুরু করে ফর লুপ টর লুপ দিয়ে যা আছে না, এই প্রত্যেকটা প্রোগ্রাম রান করবেন, রান করে যে আউটপুটটা হয় সেই আউটপুটে কি স্ক্রিনশট তুলে পিডিএফ এ অ্যাড করবেন, অ্যাড করে জমা দিবেন। এটা কি আলাদা কথা? নো স্যার, একসাথে একটার মধ্যে একটার মধ্যে সব জমা শুধু দিবেন। স্ক্রিনশট শুধু স্ক্রিনশট রান করবেন, রান করে শুধু আউটপুটটা দিব নাকি কোডটা দিব? কোড লাগবে, শুধু আউটপুট। শুধু আউটপুট দিবেন। আউটপুটের ক্লিয়ার? জাস্ট একটু প্রথমে লিখেন প্রোগ্রাম 1 এর কাজ হচ্ছে এটা, এটা তার আউটপুট। প্রোগ্রাম 2 এর কাজ হচ্ছে এটা, তার আউটপুট। প্রোগ্রাম 3 এর কাজ হচ্ছে এটা, তার আউটপুট। তাই ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে? আবারও বলতেছি, আমি কিন্তু আপনাদের সবার অ্যাসাইনমেন্ট যা জমা দেন সব চেক করি, ঠিক আছে? আগেই বলে দিচ্ছি, আমি খুলে দিব, খুলে টাইম বলে দিব, 1 সপ্তাহ হবে। এই ঠিক আছে? কারো কোনো কোশ্চেন আছে? আমি কিন্তু আবারও বলছি, আমি কিন্তু সবার অ্যাসাইনমেন্ট খুলে দেখি, হ্যাঁ? কারা কি করেন একই স্ক্রিনশট মারিয়ে দিয়ে দিলে কিন্তু জিরো, ঠিক আছে? এটা খেয়াল এটাই বলতেছি, সবার নাম তো লেখা থাকে, তখন সবাই যদি একটাই করে বসেন, স্ক্রিনশটের একটাই দেখাবে, নাম একটা দেখাবে, কি বলে এই এখানে নাম একটা দেখাচ্ছে, এটাই বলতেছি সবার নাম আপনার নাম, আমি এটাই বুঝাচ্ছি।
আমি এটা তো ধরার তো উপায় আছে স্যার। হ্যাঁ হ্যাঁ এটাই ক্লিয়ার সবাই নিজের পিসকে রান করে দেখেন হ্যাঁ কারো কোনো কোশ্চেন আছে এই নিয়ে তাহলে সবাই কি ল্যাব সম্পর্কে ধারণা পাইছেন কি করব আমরা ল্যাবে ল্যাপটপে তার করে গেছে কো হ্যাঁ স্যার তো কে এসে বাকি এই দেখা স্যার কুইজটা কি 13 তারিখ এটা 13th ল্যাবে কুইজটা কি 13th ল্যাবে এই কারো কোনো কোশ্চেন আছে পর্যন্ত হ্যালো স্যার হ্যাঁ তাহলে আমাদের যে পড়ানোর যে টপিক একটা টপিক শেষ হয়ে গেছে আরে কিছু বলছে না না অনেক কিছু আর তোমার আচ্ছা সবাই কি থিওরিতে আছেন আমার সাথে নাই কে কে আমরা আগে করতে আবার সিঙ্গেল লাগবে দেখেন আজকে আর কালকের ল্যাবে আমরা দেখব শিডিউলিং অ্যালগরিদম কালকে লাগছে কালকে মানে নেক্সট উইক এই ক্লিয়ার দেখি আমরা শিডিউলিং অ্যালগরিদম দেখি ওকে আগে একটু বলে দিই আগে থেকে আপনারা যদি একটু বাসায় প্র্যাকটিস করতে চান শিডিউলিং অ্যালগরিদম দেখার পরে আমরা দেখব হচ্ছে ডেডলক কি করে অ্যারেঞ্জ করতে হয় হ্যাঁ পড়াইছি না ক্লাসে ফর এক্সিট এগুলো পড়াইছি না এই কলগুলো কিভাবে কাজ করে এটা আমরা দেখব ক্লিয়ার কোশ্চেন আছে কারো কোনো বিউটেক্স এর কিছু কাজটা দেখবো এই আমাদের ল্যাব ফাইনাল রাখেন 10 11 বার এটা তোমার দিবেন হ্যাঁ আজকে এতে আমরা শিখানোর জন্য শিখাচ্ছি না না কি কোশ্চেন ভাই এই দেখেন শিডিউল অ্যালগরিদম সবার কি মনে আছে আচ্ছা ভালো কথা দেখেন একটু ক্লিয়ার করুন একটা প্রসেসের স্টেট কয়টা থাকে পাঁচটা প্রথমে কি রেডি স্টেট তারপরে সরি ভুলে গেছি নিউ স্টেট তারপরে রানিং স্টেট নিচে আছে আমাদের ওয়েটিং এক্সিকিউশন তা আর এটা আমাদের কি এক্সিকিউশন আরে টার্মিনেট একই ক্লিয়ার তাহলে একটা প্রসেসের স্টেট কয়টা পাঁচটা তাহলে যখন কোনো প্রসেস তৈরি হয় তখন সেটা কোথায় থাকে তাহলে প্রসেস যেন কি ছিল স্যার একটা প্রোগ্রাম যখন এক্সিকিউশনের জন্য র‍্যামে যাবে তখন তাকে আমরা কি বলবো প্রসেস বলবো তাহলে প্রসেসটা যখন তৈরি হয় তখন সেটা থাকে নিউ স্টেটে নিউ থেকে কোথায় যায় রেডি থেকে কোথায় যাব আমরা রানিং বলতে বোঝায় যে ওই প্রসেসকে আমি সিপিইউ এর কাছে দিয়ে দিছি সিপিইউ এখন ওই প্রসেসটা হ্যান্ডেল করবে ক্লিয়ার আর এই কাজটা কার স্কেজুলার ক্লিয়ার হয় বুঝছেন আচ্ছা এখন যদি কোনো প্রসেস রান করার সময় আমার কোনো ইনপুট আউটপুটের প্রয়োজন হয় তখন কি সিপিইউ থেমে যায় আর সেটা কোন প্রসেসে চলে আসে কোন স্টেটে চলে আসে ওয়েটিং এটা হচ্ছে ইনপুট আউটপুট রিকোয়েস্ট ক্লিয়ার যখন ইনপুট আউটপুট হয়ে যাবে তখন সেটা আবার কোথায় যাবে এটাকে বলে ইনপুট ফিনিশ আর যখন রানিং স্টেটে মনে করেন একটা প্রসেস আছে বা একটা হায়ার প্রায়োরিটি প্রসেস কোন একটা আসছে তখন কি করবে এই রানিং স্টেট থেকে তাকে বের করে দিবে তার মাধ্যমে ইন্টারাপ্ট করার মাধ্যমে কি করবে রেডি স্টেটে নিয়ে যাবে আর যখন রানিং শেষ হয়ে যাবে তখন কোথায় চলে যাবে ক্লিয়ার এটাই কিন্তু আমাদের প্রসেসের স্টেটগুলো হয় বুঝছেন এখন এই যে শিডিউলার যেটা আছে শিডিউলার কি করে রেডি স্টেট থেকে উঠায় কোথায় নিয়ে যায় কিভাবে নিয়ে যাবে এর উপর ডিপেন্ড করে আমরা কি অনেকগুলো অ্যালগরিদম পড়ি যার মধ্যে কিছু আছে প্রিএমটিভ কিছু আছে নন প্রিএমটিভ প্রিএমটিভ বলতে কি বোঝায় যতক্ষণ পর্যন্ত একটা প্রসেস সার্ভিস শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাকে কি করব না রানিং থেকে সরাবো না এটা হচ্ছে আমাদের কি নন প্রিএমটিভ আর প্রিএমটিভ বলতে কি বোঝায় যে যদি কোনো হায়ার প্রায়োরিটি প্রসেস আসে আমাদের কি করব রানিং থেকে রেডিতে নিয়ে চলে যাব আর কোনো কোশ্চেন আছে এ পর্যন্ত সবাই বুঝছেন ইন্টারাপ্টে মনে করেন একটা হায়ার প্রায়োরিটি কোনো প্রসেস আসছে তখন কি একটা প্রসেস তো রানিং আছে তাহলে বন্ধ করতে হবে না তাহলে কিসের মধ্যে বন্ধ করব এই ক্লিয়ার কারো কোনো কোশ্চেন আছে তাহলে আজকে আমরা যে অ্যালগরিদমটা দেখব সেটা হচ্ছে নন প্রিএমটিভ অ্যালগরিদম কি দেখব নন প্রিএমটিভ অ্যালগরিদম ওকে তাহলে বলুন তো নন প্রিএমটিভ অ্যালগরিদমের মধ্যে প্রথমে কি আছে
FCFS এগুলো যা যা পড়াচ্ছি সব কিন্তু পরীক্ষায় থাকবে বুঝলে এর মনে রাখবেন আমার কিন্তু মনে থাকে কি বলাইছে তাহলে প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের FCFS আচ্ছা তাহলে বল FCFS এ একটা প্রসেস আমরা একটা প্রবলেম দেখব যে আমাদের প্রসেস তিনটা এটা হচ্ছে আমাদের অ্যারাইভাল টাইম না আপনাদের ভুল হয়ে গেছে এটা আমার পরে বড় ক্লাস এখন মনে থাকতে হবে আমাদের মনে আছে তো স্যার বলে গেছি স্যার মানে এটা কি দোষ নাকি স্যার হ্যাঁ মনে আছে এটা কি সমস্যা নাকি কোনো সমস্যা না এই যে একদম ভুলে গেছে ও তাহলে কারণ এই ক্লিয়ার আচ্ছা তাহলে বলেন একটা প্রসেসের সাথে আমার কি কি অ্যাসোসিয়েট আছে বলেন তো একটা অ্যারাইভাল টাইম আছে একটা কি আছে বার্স্ট টাইম আছে ওকে তাহলে আমাদের তিনটা প্রসেস আছে মনে করেন P1 আছে P2 আছে P3 আছে অ্যারাইভাল টাইম আছে 1 2 3 বার্স্ট টাইম আছে 3 20 1 এই ক্লিয়ার এটাকে আমরা এক্সেসের মধ্যে শিডিউলিং করব তাহলে শিডিউলিং করার মধ্যে আমাদের কি থাকে একটা রেডি ছিল না রেডি স্টেট ওই রেডি স্টেটে একটা রেডি কিউ থাকে একটা কিউ মেইনটেইন করি আমরা ওই কিউতে আসে সকল প্রসেস আগে থাকে এই অ্যারাইভাল টাইমের ভিত্তিতে বুঝছেন তারপর কি একটা একটা করে কাকে নিব এটাও শিডিউলারের উপর ডিপেন্ড করবে রাডি সবাই কি বুঝছেন ওকে তাহলে এখানে এই এফএস অ্যালগরিদমটা আমরা কিসের মাধ্যমে দেখছিলাম জানো গ্যান্ট চার্টের মাধ্যমে দেখছিলাম তাহলে গ্যান্ট চার্টটা ড্র করব বলুন তো স্যার গ্যান্ট চার্ট কত থেকে শুরু হয় 0 তাহলে দেখেন তো আমাদের প্রথম প্রসেসটা কখন আসছে 1 তাহলে 0 থেকে 1 আমাদের কোন কাজ করছে তাহলে এটাকে আমরা কি বলি আইডল টাইম কি বলবো আইডল টাইম এইটুকু সময় সিপিইউ কি কোনো কাজ করে নাই ওকে এক নাম্বার টাইমে আমার মনে করুন রেডি কিউ নিচে রাখছি ঠিক আছে এক নাম্বার টাইমে আমার রেডি কিউতে কোন প্রসেসটা আসছে P1 তাহলে এফসিএস বলতে কি বোঝায় ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ যে আগে আসবে সে আগে সার্ভিস পাবে আর যেহেতু এটা নন প্রিএমপ্টিভ তাহলে সে সম্পূর্ণ সার্ভিস নিয়েই বের হবে তাহলে দেখেন P1 আসলো তাহলে P1 এখানে শুরু করবে সে কয় সেকেন্ড পাবে 3 সেকেন্ড বাস টাইম বলতে কি বোঝায় তাকে সিপিইউ কয় সেকেন্ড সার্ভিস দেওয়া লাগবে তাহলে কত হবে এখানে ওকে এই 4 সেকেন্ড আস্তে আস্তে কয়টা সেকেন্ড চলে আসছে এই 2 সেকেন্ডে P2 চলে আসছে আর 3 সেকেন্ডে P3 চলে আসছে তো এখানে রেডি কিউ দেখেন কে কে আছে P2 আর P3 P1 তো শেষ ওকে তাহলে P2 যখন আমরা শুরু করব P2 এর বাস টাইম কত 20 তাহলে আমার যেহেতু যে আগে আসছে তাকে আগে সার্ভিস দিব তাহলে P2 আসলো 20 সেকেন্ড পরে কত হবে 24 আর লাস্টে কি আসবে P3 তাহলে P3 আসলো কয় সেকেন্ড পাবে এক্সেপ্ট শেষ তার মধ্যে এই ক্লিয়ার তোর কোশ্চেন আছে ওকে এখন এই যে এর যে অ্যালগরিদম এই অ্যালগরিদমের পারফরম্যান্স মেজারের জন্য আমরা অনেকগুলো ক্রাইটেরিয়া বের করছিলাম কি কি ক্রাইটেরিয়া বলতে একটু ইউটিলাইজেশন এক নাম্বার কি CPU ইউটিলাইজেশন আচ্ছা ওই দুটো আমরা বাদ দিই আমরা ওয়েটিং টাইম নিয়ে চিন্তা করি ঠিক আছে এক নাম্বার হচ্ছে আমাদের কমপ্লিশন টাইম কি টাইম আচ্ছা বলুন তো P1 এর কমপ্লিশন টাইম কত 4 P2 এর কত 24 আর P3 কত কমপ্লিশন টাইম ওকে দুই নাম্বার আছে আমাদের টার্ন অ্যারাউন্ড টাইম টার্ন টাইমে কি আছে কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম তাহলে P1 এর কমপ্লিশন টাইম কত 4 অ্যারাইভাল টাইম কত তাহলে কমপ্লিশন টাইম কত হবে 4 মাইনাস 3 1 3 এই ক্লিয়ার আচ্ছা ভালো তিন নাম্বার কিসের জন্য তিন নাম্বার ওয়েটিং টাইম ওকে বল ওয়েটিং টাইম কি that মাইনাস তাই না তাহলে আমি যদি টার্নওভার টাইম বের করতে পারি তাহলে টার্নওভার টাইম থেকে যদি বাস টাইম বিয়োগ করে দিই তাহলে কাজ শেষ ওকে লাস্টে আমাদের কি ছিল রেসপন্স টাইম বের করে আমরা বলতে চাই বুঝিনি এভারেজ এভারেজ হ্যাঁ বলবো ওকে রেসপন্স টাইম তাহলে রেসপন্স টাইম বলতে গেলে কি বোঝায় ফার্স্ট ফার্স্ট কখন আসছে এই যে P2 সার্ভিসে কখন আসছে প্রথমবার 4 আর এর অ্যারাইভাল টাইম কত 1 তাহলে কত হবে 2
বুঝতে পারছেন? তাহলে ফার্স্ট স্টার্টিং টাইম মাইনাস কোন কোশ্চেন আছে স্যার? পারা যাবে? তাহলে একটা প্রসেসের এই যে হাবিজাবি বের করার জন্য আমাদের এগুলো লাগবে। এখন প্রত্যেকটা প্রসেসে কি এগুলো বের করতে পারবো না আমরা? এবার বের করে এগুলো কি বের করতে হয়? এভারেজ নিতে হয়। এর এভারেজ দিতে হবে, এর এভারেজ দিতে হবে। আর কোনো কোশ্চেন আছে? বুঝছেন? এখন এই আমি ইনপুট দিব এটা, আমাকে আউটপুট দিবে এগুলো। এটাই হচ্ছে আমাদের অ্যালগরিদমের ইমপ্লিমেন্টেশন। সবাই কি বুঝছেন? আর কোনো কোশ্চেন আছে? হ্যাঁ? তাহলে দেখেন আপনাদের আপনি ব্রেক মানুষ খাইতে পারলে আসলে বুঝতে যায়। এই আপ ব্রেক ঠিক করলে কিন্তু বলে দিব না শুনি শুনি বেশি কথা বল। দিব না ব্রেক না হলো একমাত্র নাম শুনি আমার চিনতে পারছে। যেটা আমি বুঝলাম না নেন ব্রেক নেন, তখন বলতে ব্রেকে কি করে ভিডিও ছয়টার আগে ভাই আপনাদের ল্যাব আমি নিবই না। এই সরকার আগে কিভাবে স্যার? স্যার আগামী কাল সবাই ছাড়তে পারে আর ছয়টার আগে 5টা দিকে ছেড়ে দাও আমি পারি না। স্যার হ্যাঁ খারাপ হ্যাঁ কি করবে করো না কি করবে? করি না স্যার হ্যাঁ বাসায় যাইতে তো না আমাদের 8টা বেজে যায় আজ স্যার পূর্ব আজকে তো স্যার আপনার 10 মিনিট আগে বাহার লাগে স্যার স্যার আপনি আইতে দেন না নিচে দেন মানুষ খাইতে যায়, মানুষ দেখতে যায়। বাসা কোথায়? এই যে সামনে নিকেতন মোড় স্যার এই জন্যই আমাদের কষ্টটা বোঝেন। আমার বাসা মহাখালী। তো আমরা অসুবিধা কি? সবই লাগে না, আদাও লাগে। বাস পাওয়া যায় না। ওই স্যার সাইডে মিথ্যা কথা স্যার নাগরপাড়া থেকে আসে। আমার তাই মনে হচ্ছে। কি রে ভাই? স্যার আমরা টঙ্গী থেকে আসছি। আমি খুলনা থেকে আসছি ভাই। ডক্টর থেকে আসছি। খুলনা আগে না দর্শন আগে? পরে কথা হবে। টেকনাফ থেকে আসছি। এই আপনারা তো ম্যাপ বুঝছেন না, টেকটাপ কোন দিকে? স্যার দক্ষিণবঙ্গে লাস্টেই তো দক্ষিণ সাইডেই তো টেকনাফ ঠিক আছে টেকনাম উত্তর ভাই তেতুলিয়া উত্তর দিকে স্যার এত কথা না আমরা 713 মধ্যে বাদ করে আসছি। ওইদিকে 7 থেকে। হ্যাঁ? এই ধরনের কথা আপনাদের ইসে কই থাকে? যখন পরীক্ষা আসে স্যার টাইম কম দিচ্ছে। আমি আমার রুমে যারা পড়ছেন তাদের আমি আগে কোশ্চেন দিয়ে দিই যে 1 মিনিট আগে নেই কোশ্চেন। ওকে এই ঠিক আছে? জি স্যার সবাই একটু খেয়াল করেন, আমরা এই অ্যালগরিদমগুলো দেখব সি তে দেখব। কি দেখব? এই একটা একদম ভালো করে বুঝলে পরে যে দুইটা বুঝাবো কম টাইম লাগবে, 6টার মধ্যে চলে যেতে পারবে। স্যার আজকে বলুন। এই দিনটা বুঝেছেন? আরে এটা সোজা দেখেন প্রবলেম হলে নাজমুল এই মিথিলা ভাইয়া দেখেন এখন একটা প্রসেসের কি কি আছে বলেন তো? P1 P2 P3 এখানে যে প্রসেস নাম্বার আছে না, আবার কি আছে? অ্যারাইভাল টাইম আছে, বাস টাইম আছে, কমপ্লিশন টাইম আছে, ফার্স্ট স্টার্টিং টাইম আছে, আবার কি আছে? টার্নঅ্যারাউন্ড টাইম আছে, ওয়েটিং টাইম আছে, রেসপন্স টাইম আছে, অনেক কিছু আছে না? জি স্যার। এই এতগুলো জিনিস যদি আলাদা আলাদা ভেরিয়েবলে রাখতে চাই অনেকগুলো ভেরিয়েবল চলে আসবে। এজন্য আমরা কি বানাইতেছি বলুন তো? স্ট্রাকচার বানাইতেছি। এটা অবজেক্ট না কিন্তু এটা স্ট্রাকচার। ঠিক আছে? আমরা যদি সি++ এ করলে এটা কি বানাইতাম? অবজেক্ট বানাইতাম। কিন্তু এখানে আমরা কি বানাইছি? সি তে যেহেতু করতেছি স্ট্রাকচার বানাইছি। এই স্ট্রাকচার ভিতরে কি কি আছে দেখেন তো? আমাদের একটা প্রসেস আইডি আছে, নাম্বার মানে P1 P2 P3 কোনটা হবে। তারপরে কি আছে আমাদের? অ্যারাইভাল টাইম আছে, বাস টাইম আছে, কমপ্লিশন টাইম আছে, টার্নঅ্যারাউন্ড টাইম আছে, ওয়েটিং টাইম আছে, স্টার্ট টাইম আছে আর রেসপন্স টাইম আছে। সবগুলোর একটা ভ্যারিয়েবল করে আছে। তাহলে যদি আমি একটা প্রসেস এই ভ্যারিয়েবলে বানাই তাহলে সবগুলোর কি কি কম্পোনেন্ট থাকবে? এই সব কম্পোনেন্ট থাকবে। সবাই কি বুঝছেন? এখন বলেন তো আমি যদি ইউজার থেকে একটা ইনপুট নিই যে আমার কাছে কয়টা প্রসেস এখানে? তিনটা। যদি আমরা এই কোডটা রান করি
struct process P3 তাহলে কি হবে বলুন তো যে স্ট্রাকচার এই কিসের ভ্যারিয়েবলের একটা কি তৈরি হবে অ্যারে তৈরি হয়ে যাবে তার মানে কয়টা অ্যারে পেয়ে যাবো মানে কয়টা এলিমেন্ট পেয়ে যাবো আমরা তিনটা আর এই যে আমাদের তিনটা সবাই কি বুঝছেন তাহলে আমাদের নেক্সট যে ল্যাবে মানে আজকে ল্যাব আর পরবর্তী যে ল্যাবটা হবে সেই ল্যাবে আমরা কিভাবে কাজ করব বুঝছেন স্ট্রাকচারের মাধ্যমে প্রসেস ডিফাইন করে দেব আমরা ক্লিয়ার কোনো কোশ্চেন আছে ওকে এখন একটু আগে আমরা যে অ্যালগরিদমটা বানাইছিলাম মানে গ্যান্ট চার্টটা বানাইছিলাম ওটা আমরা কিসের বেসিসে বানাইছি ফার্স্ট কাম বেসিসে বানাইছি তাহলে এইটা আমরা কি করে অ্যালগরিদমে ইমপ্লিমেন্ট করব বলুন তো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ কিউ দিয়ে একটা অ্যালগরিদম আমরা বানাই এখানে অ্যালগরিদম এক নাম্বার স্টেপে সবার প্রথম স্টেপে আমি কি নিব আমার কাছে কয়টা প্রসেস আছে এটা আমি ইনপুট নিব আপনার কাছে তাহলে প্রথম স্টেপ কি ইনপুট প্রসেস নাম্বার বা নাম্বার অফ প্রসেস যেটাই বলো ক্লিয়ার এটা আমি কোথায় নিব এর নামে একটা ভেরিয়েবল রাখবো ক্লিয়ার এরপরে কাজ কি করতে হবে এই যে এর নামে যে ভেরিয়েবলটা বানাইছি এবার কি একটা অ্যারে বানাইতে হবে না তাহলে কি হবে দুই নাম্বার প্রসেসে ক্রিয়েট অ্যারে অফ প্রসেসেস সবাই বুঝছেন দুই নাম্বার স্টেপ ওকে তিন নাম্বার স্টেপে কি হবে বলুন তো এই যে আমরা অ্যারে তো বানাই ফেললাম তাহলে এখানে কি অ্যারাইভাল টাইম আর বার্স্ট টাইম কি অ্যাসাইন করে দিতে হবে না তাহলে এর জন্য আমাদের কি করতে হবে অ্যারেতে কোনো কিছু ইনপুট দিতে গেলে কি চালাই একটা ফর লুপ চালাই তাহলে প্রথমে কি লুপ কি করব ইনপুট অ্যারাইভাল টাইম ইনপুট বার্স্ট টাইম সবাই কি বুঝছেন তারপর কি এন্ড লুপ এই সবাই বুঝছেন অ্যালগরিদমটা এই পর্যন্ত এই যে তিনটা স্টেপ গেল এই তিনটা স্টেপ সবগুলো অ্যালগরিদমের জন্য সেম ক্লিয়ার ওকে তাহলে বলুন তো এফসিএফএস এর মেইন ক্রাইটেরিয়া কি যে আগে আসবে তাহলে আমি যে অ্যারেতে ইনপুট দিছি p1 p2 p3 সবসময় কি এভাবে আসবে নাকি আমাদের অ্যারাইভাল টাইমের বেসিসে সর্ট করতে হবে তার মানে এখন আমাদের কি করতে হবে অ্যারে সর্ট করতে হবে কার বেসিসে অ্যারাইভাল টাইমের বেসিসে তাহলে চার নম্বর স্টেপে কি হবে সর্ট on basis of অ্যারাইভাল টাইম এই হলো কোশ্চেন তাহলে অ্যারাইভাল টাইম যদি আমরা সর্ট করি তাহলে এরকম একটা অ্যারে পাই যাব না কোন কোশ্চেন তাহলে এবার আমরা রান করাবো তো রান করার আগে একটু সবাই একটু দেখে খেয়াল করেন তো এই যে আমাদের অ্যারাইভাল টাইম কত 0 অন সরি কিন্তু আমাদের গ্যান্ট চার্ট কত থেকে শুরু হয় 0 তাহলে কি একটা মিসম্যাচ হয়ে গেল না স্যার এই 0 থেকে কি করব হাই রাখতে হবে তার মানে এই যে আমাদের যে টাইমের কনসেপ্টটা এটা তো আমি ডাইরেক্ট এখানে তুলতে পারতেছি না কোডে তো আমাদের সিমুলেট করতে হবে কি করতে হবে সিমুলেট করতে হবে তাহলে সিমুলেশন করার জন্য আমরা কি করব এই যে টাইমটা যে আগাচ্ছে এই টাইমটাকে একটা ভেরিয়েবলে স্টোর করে রাখবো যার নাম কারেন্ট টাইম তাহলে বলুন তো কারেন্ট টাইম কত থেকে শুরু হবে 0 তাহলে 5 নাম্বার স্টেপ হচ্ছে এটা যে কারেন্ট টাইম ইকুয়াল টু কত এই কোন কোশ্চেন আছে পারা যাবে সবাই কি বুঝতে পারছেন কেন করতেছি আচ্ছা তাহলে আমরা কারেন্ট টাইম ধরলাম ঠিক আছে কারেন্ট টাইম থেকে কাজ শুরু হচ্ছে না কত থেকে শুরু হচ্ছে এই অনটা কি প্রসেস 1 এর অ্যারাইভাল টাইম তাহলে বলতো আমরা কি এখানে কি করলে এইটুকু ব্লক হয়ে যাবে ওটা থেকে মাইনাস করতে হবে 18 থেকে কারেন্ট মাইনাস করব কাছাকাছি গেছে কিন্তু মাইনাস করবো না অন্য কিছু কাজ করবো দেখেন তো কারেন্ট টাইম বড় নাকি অ্যারাইভাল টাইম বড় যদি অ্যারাইভাল টাইম বড় হয় তাহলে কারেন্ট টাইমকে আগাবো বুঝছেন কি বলছি যদি আমাদের অ্যারাইভাল টাইম বড় হয় তাহলে কারেন্ট টাইমকে কি করব এই অ্যারাইভাল টাইম পর্যন্ত নিয়ে আসবো কারণ এটা পর্যন্ত আমার সিপি কোনো কাজ করবে তাহলে এই কারেন্ট টাইমকে আগে নিয়ে যাই সবাই কি বুঝছেন ক্লিয়ার তাহলে 6 নাম্বার স্টেপ হচ্ছে এটা ইফ কারেন্ট টাইম ইজ কত লেস দ্যান
কি হবে প্রসেস i এর অ্যারাইভাল টাইম থেকে যদি ছোট হয় তখন কি হবে কারেন্ট টাইমকে এই অ্যারাইভাল টাইমের সমান বানিয়ে দিব যেমন টাইম কত 0 যদি এটা 1 থেকে শুরু হয় 4 থেকে শুরু হইতো তাহলে কি কারেন্ট টাইম কোথায় নিয়ে আসতাম আর তখন তো কোনো কাজ করতেছে না ক্লিয়ার তাহলে কি করতাম এখানে কারেন্ট টাইম ইকুয়াল টু অ্যারাইভাল টাইম তো বুঝছেন কোনো কোশ্চেন আছে এই বলতে অ্যালগরিদমের কোনো কোশ্চেন আছে ওকে এবার অ্যালগরিদম উপরে লিখতেছি না বুঝে দিই হ্যাঁ 7 বল এরপর কি কাজ করতে হবে আমার এখন কারেন্ট টাইম আর অ্যারাইভাল টাইম কি হয়ে গেছে এবার আমরা কি করব প্রসেস একটা উঠাবো একটা উঠাই বাস টাইম কি করব কারেন্ট টাইমের সাথে যদি যোগ করে দিই তাহলে কি হয়ে যেত না তাই না এখন আমরা ইকুয়েশন বলবো বানাবো কিসের ইকুয়েশন কমপ্লিশন টাইম তারপরে কি আচ্ছা কমপ্লিশন টাইমের ইকুয়েশন কিভাবে বলুন তো যে কারেন্ট টাইম বুঝতে পারছেন তো বুঝছেন ওকে তারপরে আরেকটা কি ছিল যেন টার্ন টাইম কি হবে কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম ইকুয়েশন লিখতে পারবো না এগুলো ইকুয়েশন আমাদের কাজ করতে হবে মনে করেন কাজ হয়ে গেল কিন্তু আমাদের কারেন্ট টাইম কোথায় চলে আসছে এখনো তাহলে কারেন্ট টাইম কি আগে হবে না কোথায় নিয়ে যাবো কারেন্ট টাইমকে কমপ্লিশন টাইম নিয়ে যাবো কোথায় নিয়ে যাবো দেখেন তো প্রসেস 1 এর কমপ্লিশন টাইম কত 7 তাহলে আমার তো কাজ হয়ে গেছে এটা কাজ হলে কি করতে হবে কারেন্ট টাইমকে এখানে নিয়ে আসতে হবে না তাই করব এই যে সব কাজ হয়ে যাওয়ার পরে কারেন্ট টাইম কোথায় নিয়ে আসবো আপডেট করে দিব কি করব এটা কমপ্লিশন টাইমে দিব বুঝছেন এই যে 6 নাম্বার স্টেপ আর 7 নাম্বার স্টেপ কতক্ষণ পর্যন্ত চলবে লুপ 6 and 7 until all process are serviced বুঝছেন এটা হচ্ছে আমাদের অ্যালগরিদম এখন বলেন তো আপনারা যদি অ্যালগরিদম দিয়ে দিই এখন আপনারা কোড করতে পারবেন একটু দেখছেন তো আপনারা আজকে ভিডিও করতেছেন তো সরি ছাড়া যাবে না আমি অফ করে এই ঠিক আছে কারো কোনো কোশ্চেন আছে পর্যন্ত সবাই কি অ্যালগরিদম বুঝছেন একটা অ্যালগরিদম ভালো করে বুঝলে পরবর্তী সবগুলো তাড়াতাড়ি বুঝে যাবে এই যে হ্যাঁ হ্যাঁ তখন স্পিডে যাও এই সবাই অ্যালগরিদম বুঝছেন করলে মানে কোড করলে করতে পারবেন তাড়াতাড়ি করে ফেলেন আমার তো স্যার বুঝি স্যার আমার তো খাগা গেল কোড আছে কোম্পানি কল করে খাগা গেল যাওয়া এই দেখেন ওরা এটুক কাজ কি করছি আমরা স্ট্রাকচার ডিফাইন করছি নাকি ওকে তাহলে বলেন অ্যালগরিদম অনুযায়ী বলেন প্রথমে কি করব আমরা নাম্বার অফ প্রসেস এই যে প্রথমে দেখেন তাই করছি এর নামে একটা ভ্যারিয়েবল নিছি তারপর কি মানে এই স্ক্যানের মানে প্রিন্টে এগুলো খুব সুন্দর একটু দেখার জন্য মানুষের মতো আউটপুট দেখা আমাদের স্যার কেএসটি করে দাও তো স্যার আমাদের পড়াইতে হচ্ছে পয়েন্ট আকারে যে আপনারা দেখেন দেখালাম যেরকম দেখালাম না এরকম পয়েন্ট আকারে পড়াইতো পড়ানোর পর বলতো যখন পরীক্ষা আসবে তখন কেমন ভাবে লিখবা এরকম ভাবে লিখবা হ্যাঁ স্যার বলতো মানুষের মতো তাহলে আপনারাও সুন্দর করে যদি অ্যালগরিদম চাই পরীক্ষায় মানুষের মতো লিখবেন এরকম অভদ্র মানুষের মতো লিখবেন ঠিক আছে দেখি আপনাদের একজনের খাতা আমি দেখছি রিসার্চ আমি আধা ঘন্টা ধরে খাতা দেখছি কারণ সে কি ওয়ার্ড লিখছে ওয়ার্ডেই বুঝি
গুগলে সার্চ দিয়ে লিখে অথবা হাতের লেখা আমার খুবই বাজে, আমি মানি, বাট এত বাজে না যে আপনারা পড়ে বুঝেন না। একটা মানে অ্যাটলিস্ট পড়া তো যাওয়া উচিত। কি পেঁচাই বুঝাই কি লিখেছেন রে ভাই? স্যার চ্যাট জিপিটি রে বলবেন ফ্রেশ করে দিতে। দেখছি তো যারা আপনার না বুঝে না বুঝে আমরা জি স্যার এটাই স্যার ভাষা ছিল এই ছিল একবার দিব না, হাতে লেখা যাদের ভালো তাদের না জান কাজ লেখা আমাদের ভালো। কোশ্চেনটা সুন্দর করে বলেন এই বন্ধু বুঝা গেছে সবার? জি স্যার আচ্ছা নেক্সট এর পরের স্টেপ কি ছিল আমাদের অ্যালগরিদমে? অ্যারে নিব। এই যে স্যার আমরা অ্যারে নিছি, এই বুঝছেন? জি স্যার এইভাবে অ্যারে নেওয়া যায় না স্যার হ্যাঁ স্যার এইভাবে অ্যারে নিতে হবে। স্ট্যাকটা স্যার ফাংশনের মধ্যে কাজ করতেছে না স্যার এখানে হ্যাঁ স্ট্যাকটা কি স্যার এখানে ফাংশনের মধ্যে কাজ করতেছে না ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল বানাইছি আমরা। আচ্ছা আপনাদের সি কোর্স ছিল না সবাই? ছিল স্যার ভুলে গেছি স্যার আপনি শিখা গেছে ফার্স্ট সেমিস্টারে ওরা আসছে এইগুলো দিয়ে এটা কোথায় হেল্পিং স্যার ঠিক আছে? একবার কি দেখবেন স্ট্রাকচার ডিফাইন করে এইভাবে স্যার। আমি একবার দেখাই দিয়ে যাই যে স্ট্রাকচার কিভাবে ডিফাইন করে। প্রথমে স্টার্ট, তারপর কোন একটা নাম, নামের পরে কি থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু আর লাস্টে থার্ড ব্র্যাকেট দিয়ে শেষ আর লাস্টে কি একটা সেমিকোলন। এর ভিতর যা যা লাগে তাই তাই করতে হবে, ঠিক আছে? খালি ফাংশন ডিফাইন করা যাবে। স্যার কাজ কাজ কি স্যার এই যে এতগুলো ভ্যারিয়েবল যদি আমি আলাদা আলাদা ডিফাইন করতাম, এখানে আমার প্রসেস কয়টা? তিনটা। এখানে ভ্যারিয়েবল কয়টা আছে? 5 7 8টা। তাহলে তিনটা কয়টা ভ্যারিয়েবল আলাদা লাগতো? কিন্তু আমার এখন কয়টা ভ্যারিয়েবল আলাদা লাগছে? একটা তিনটা। তিনটা শেষ। ক্লিয়ার? এটা সবাই কি বুঝছেন? স্টেপ 2 শেষ। স্টেপ 3 কি ছিল? ইনপুট। এই যে আমি লুপ চালাবো, লুপ চালাই কি নিব? অ্যারাইভাল টাইম আর বার্স্ট টাইম ইনপুট নিব। এই সবাই ইনপুট নিতে পারেন তো স্ক্যানএফ এর মাধ্যমে? জি স্যার আচ্ছা ভেরি গুড ভুলে গেছি নাকি আবার আর এই যে আমরা কি করছি দেখেন তো, পিআইডি তে কি করছি? আইডিয়া প্রসেস নাম্বার মানে P1 নাকি P2 নাকি P3 এটা রাখবো। ক্লিয়ার? এরপর আমরা কি করব? 4 নাম্বার শর্ট বেসিস অফ ভ্যারিয়েবল এই যে সর্ট বাই। যেহেতু আমরা সি তে কোড করতেছি, সি তে কি কোনো ইন্টারনাল মানে টেমপ্লেট লাইব্রেরি আছে? না। তাহলে সর্ট ইউজ করতে পারবো? না না তাহলে নিজস্ব সর্ট বানাইতে হবে। ভালো লাগে সি প্লাস বলা করতে সি পারেন না, সি প্লাস প্লাস করতে গেলে এগুলো অনেকগুলো কান্না করে দিবে। সি এর থেকে এজন্য আমি করি না। আচ্ছা সেলি পারি সি প্লাস পারি এই দেখছেন? এই এই সবাই ঠিক আছে? কোনো কোশ্চেন আমি যা করব তাই। আমি সি প্লাস প্লাস পাই না ভাই, আমি পারি। ওকে এই ঠিক আছে? কারো কোনো কোশ্চেন আছে এ পর্যন্ত? আমরা স্যার সি প্লাস বলতে করব করেন, কোনো সমস্যা নেই। ওকে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা এই বাবল সর্ট কিভাবে করে জানো? স্যার সফট করে এই সবাই জানেন তো বাবল সর্ট কি করে? যে আমাদের দুটো লুপ চলে, প্রথম কতক্ষণ পর্যন্ত চলে? n - 1 পর্যন্ত, n - 1 পর্যন্ত চলে। আর দ্বিতীয় লুপ হচ্ছে n - i - 1 পর্যন্ত এটা হচ্ছে অপটিমাইজ। অপটিমাইজেশন। যদি অপটিমাইজেশন না ইউজ করেন তাও হইতো, ঠিক আছে? এই অপটিমাইজেশনটা এইভাবে বেস করা হয়েছে যে আমাদের ম্যাক্সিমাম যে ভ্যালুটা সেটা অলওয়েজ কি লিস্টের লাস্টে চলে যাবে। এইটার উপর বেস করে এটা হয়েছে। ক্লিয়ার? সবাই কি বুঝছেন? আপনারা সবাই অ্যালগরিদম করছেন, এর কমপ্লেক্সিটি বের করছেন আমি জানি, তাই না? আচ্ছা ভালো কথা, তাহলে তাই করছি। এখন কথা হলো যদি আমাদের যে তম প্রসেসের অ্যারাইভাল টাইম যে প্লাস তম প্রসেসের অ্যারাইভাল টাইম থেকে বেশি হয় তাহলে কি করব? আমরা ওই দুইটা প্রসেস সলভ করব। তাহলে যেহেতু আমরা প্রসেস সলভ করতেছি এজন্য আমরা কি বানাইছি দেখেন তো, একটা স্ট্রাক্ট প্রসেস নামে একটা টেম্পোরারি বানাইছি। এটা কিন্তু যে কোনো ভ্যারিয়েবল না, এটা কিন্তু স্ট্রাক্টের যে ভ্যারিয়েবলটা বানাইছি মানে ইউজার ডিফাইন ওইটারই কি একটা টেম্পোরারি ভ্যারিয়েবল বানাইছি। বুঝছেন? আর সব তো সবাই করতে পারেন নাকি? আমি করতে পারতাম না, তাই আমি মনে রাখতাম এইভাবে যে এখানে যা দিয়ে শুরু হবে শেষ হবে আর কি, তা দিয়ে এখানে শুরু হবে। দেখেন এই যে পি জে দিয়ে শেষ হইছে, শুরু হইছে কি দিয়ে? এই যে পি জে প্লাস 1 দিয়ে শেষ হইছে। মজা আছে না? এই ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে? এখানে টেম্পোরারি ভ্যারিয়েবলটা কি 0 হ্যাঁ মানে স্যার টেম্পোরারিতে রাখবো, টেম্পোরারিতে রাখবো। এই যে দেখেন প্রথম ধাপে কি করছি? টেম্পোরারিতে রাখছি না? জি স্যার এই কারো কোনো কোশ্চেন? তাহলে 4 নম্বর স্টেপ শেষ।
ওকে এরপরে স্টেপ এই যে আমাদের কাইটারে কি রাখছি আর যেহেতু আমরা কি করব এভারেজ বের করব না সবার আসছে যে এইজন্য এভারেজটা রাখার জন্য সাম রাখতে হবে এই জায়গা এই সামগুলো এই যে রাখছি যে ওয়েটিং টাইমের সাম তারপরে কি টার্নঅ্যারাউন্ড টাইমের সাম আর এটা কি রেসপন্স টাইমের সাম সবাই বুঝতে পারছেন জি স্যার আচ্ছা ভেরি গুড এরপর আমরা কি করব বলুন তো ওই যে 6 নাম্বার আর 7 নাম্বার স্টেপ লুপে চালাবো তাই না তাহলে এই যে আমাদের সেই লুপ চালাইছি ফর ইন্টিজার i = 0 থেকে n পর্যন্ত ক্লিয়ার n জন আমাদের কি ছিল যে আমরা কতগুলো প্রসেস ইনপুট দিছি বুঝছেন আচ্ছা ভালো তাহলে বলেন এই যে জিনিসটা আমরা করছি এই জিনিসটা করার মাধ্যমে একটা কর্নার কেস হ্যান্ডেল হয়েছে সেই কর্নার কেসটা কি বলুন তো যদি আমাদের কারেন্ট টাইমে কোনো প্রসেস না আসে মানে আমাদের সিপিইউ যদি আইডল বসে থাকে তখন কি আমাদের কারেন্ট টাইমটাকে আগাইতে হবে না তাহলে এই আইডলটা সিমুলেট করার জন্যই কিন্তু এই ইফ কন্ডিশনটা দেওয়া সবাই কি বুঝছেন ইফ কন্ডিশনটা কেন দেওয়া মানে স্যার এটা তো এরকম যে ছোট হইলে আগাবো যখন ইকুয়াল হয়ে যাবে তখন আমরা কাজটা করব ক্লিয়ার বুঝেন নাই আচ্ছা চিন্তা করেন এই যে আমাদের যে প্রসেস মনে করেন P1 7 পর্যন্ত গেছে না পরবর্তীতে P2 আসছে 10 এ আসছে মনে করেন এই 7 থেকে 10 কি পাবে অফ থাকবে না তাহলে এটা আমরা সিমুলেট করতে যাচ্ছি তাহলে 7 বলেন তো কি আসছে কারেন্ট টাইম আছে নাকি আর 10 কিসে আছে তারপর টাইম টাইম বড় না অ্যারাইভাল টাইম বড় তাহলে যদি অ্যারাইভাল টাইম বড় হয় তাহলে কি করব কারেন্ট টাইমকে এইটুকু সময় করে ক্যালকুলেশন করছি আমরা না খালি আগাইছি এই কর্নার কেসটা হ্যান্ডেল করার জন্য ইফ কন্ডিশনটা সবাই কি বুঝছেন জি স্যার এই যারা টাইম সিরিজ নিয়ে কাজ করবেন না যখন পাইথনে কোড লিখবেন তখন কিন্তু এই জিনিসগুলো চিন্তা করতে হবে আগে তো বলে দিলাম স্যার এত সব জেনে চিন্তা করে কাম তো থিংকিং মেথড মোড ভালো ভালো দেখে দেখে তাহলে সবাই কি বুঝছেন জি স্যার আচ্ছা বলো তো আমরা স্টার্ট টাইম কেন রাখছি আচ্ছা তাহলে আগে আগে করে আসি এইটুক কোড রান হওয়ার পরে কি হয়ে গেছে আমাদের কারেন্ট টাইম একে চলে আসছে তাই না তার মানে একে আসার মানে কি যে আমি ওইখান থেকে প্রসেস শুরু করব তাহলে ওইটাই কি আমরা ওই প্রসেসের জন্য স্টার্ট টাইম তাহলে এর জন্য আমরা স্টার্ট টাইম সেট করে রাখছি ক্লিয়ার কোনো কোশ্চেন আছে ওকে এরপরে কি আমরা ইকুয়েশনের মাধ্যমে কি সবগুলো ক্যালকুলেট করতে পারবো কমপ্লিট টাইম কি হবে কারেন্ট টাইম প্লাস বার্স আচ্ছা এই যে বাস টাইম এগুলো ভ্যারিয়েবল কোথায় ডিক্লেয়ার করেছিল বলুন তো ওই আমাদের স্ট্রাকচারে আর স্ট্রাকচারে ভ্যারিয়েবল কি করে অ্যাক্সেস করব এই p অফ i তারপর ডট ভ্যারিয়েবল ক্লিয়ার আচ্ছা তাহলে টার্নঅ্যারাউন্ড টাইম কি হবে সব কোড নেই মানে ওই যে সূত্র Formula. এটা বোঝা যাবে সব বুঝছেন তো ওকে এই পর্যন্ত তাহলে আমাদের ক্লিয়ার নাকি জি স্যার এরপর আমরা কি করছি বলুন তো 7 নম্বরের থেকে কি ছিল আমাদের কারেন্ট টাইমটা আপডেট করতে হবে না কিভাবে আপডেট করব যে ওই প্রসেসের কমপ্লিশন টাইম কি হবে এখন আমাদের কারেন্ট টাইম হয়ে যাবে এর তাই হয়ে গেছে সবাই কি ফিল করতে পারছেন ভালো আর লাস্টে আমরা কি করছি সেই যোগ করার জন্য মানে সাম রাখার জন্য সামেশন ভেরিয়েবল যোগ করে দিচ্ছি ক্লিয়ার আর লাস্টে এই যে এইটুকের কাজ হচ্ছে সুন্দর করে মানুষের মতো প্রিন্ট করে দেখা স্যার একটু ইনপুটটা দিয়ে প্রিন্টার দেন স্যার হ্যাঁ প্রিন্টার দেন হ্যাঁ এখন দেখো সবাই বুঝছেন এটা এটা কি স্যার এফসিএ বলছে বলেন কয়টা প্রসেস আমরা ইন্টার দিব তিনটা না? আরে তিনটা দিয়ে দেখি আগে আচ্ছা বলেন কি লেখা এন্টার তো বলেন প্রসেস এর জন্য অ্যালফাবেট কত ছিল 1 আর বাস টাইম কত ছিল ওকে প্রসেস 2 এর জন্য 2 না 20 এর কারণ আছে পরে দেখাচ্ছি 3 4 মিনিট 1 কারণ কোশ্চেন আছে সুন্দর তো সুন্দর না ওকে এটা মানুষের মতো ফিল করছে এই দেখেন দেখেন প্রথমটা আমাদের কি অ্যারাইভাল টাইম তারপরটা লাস্ট তারপরটা সিটি কমপ্লিশন টাইম তারপরটা
টার্ন টাইম তারপরটা ওয়েটিং টাইম আর তারপরটা রেসপন্স টাইম দেখেন তো ওয়েটিং টাইম আর রেসপন্স টাইম কি হয়ে গেছে কারণ এটা কি অ্যালগরিদম নন প্রিএমপ্টিভ অ্যালগরিদম এই যে উত্তর কি দিচ্ছে দেখছেন এটা এফসিএস এই উত্তর চাইনি আপনাদের কাছ থেকে ঠিক আছে তাহলে বলে রেসপন্স টাইম আর ওয়েটিং টাইম কেন সেম নন প্রিন্টিং কারণ নন প্রিএমপ্টিভ অ্যালগরিদম ক্লিয়ার এজন্য কি ওয়েটও করতেছে না কারোর জন্য রেসপন্সও করা লাগতেছে না কিন্তু এই যে এফসিএফ সেটা তো সত্য স্যার আপনি এখানে করতে এই ঠিক আছে কারোর কোশ্চেন আছে আচ্ছা একটু এই যে খেয়াল করেন এই যে আমাদের P2 প্রসেসের বাস টাইম কত আর P3 কত কিন্তু দেখেন তো P3 প্রসেস কতক্ষণ ওয়েট করতেছে তাহলে দেখেন একটা ছোট বাস টাইমের প্রসেস তার কতটুকু ওয়েট করতে হচ্ছে তাই না এটা হচ্ছে এক্সেস এর একটা প্রবলেম যেটাকে আমরা কি বলি কনভয় ইফেক্ট যে মাঝখানে যদি বড় কোনো বাস টাইমের প্রসেস চলে আসে এর কারণে পরে যে ছোট ছোট প্রসেসগুলো থাকে সেগুলো কি হয় সাফার হয় ক্লিয়ার আমি কি বুঝাতে পারছি কারো কোনো কোশ্চেন আছে বলুন তো আমাদের এই ছিল আমাদের এক্সারসাইজ এখন বলেন তো আমি কি এর কোনো গ্যান্ট চার্ট ড্র করছি যদি আপনাদের অ্যাসাইনমেন্ট দিই যে এখানে গ্যান্ট চার্ট ড্র করে নিয়ে আসতে হবে এই কোড থেকে পারবেন না স্যার পারা যাবে কোড থেকে হ্যাঁ আরে ভেরি সিম্পল একটা রাখুন অ্যাসাইনমেন্ট তো অনেক বড় হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে দিন দিচ্ছি না এই এখান থেকে যা আমাদের গ্যান্ট চার্ট বানাইতে হয় কি করে বানাইতে পারবো এই যা তথ্য আছে সব তথ্য দিয়ে বানানো যায় কি বানাবো বল হ্যাঁ এখন কথা কি স্যার চ্যাট জিপিটি আপনারা তো নিজের চাকরি নিজেরাই খাবেন স্যার কমপ্লিশন কারেন্ট টাইমটা এভরি টাইম চেঞ্জ হয়ে যেখানে যাচ্ছে না কারেন্ট টাইমটা ট্রেস করেই তো বানানো যায় এই পিওনের এই টাকা পিওনের স্টার্টিং টাইম কত এটা কি রাখতে পারতেছি কোন জায়গা অবশ্যই রাখছি ভাই নাই বেশি বলে বলছি এগুলো তো আমরা বুঝে না পাই খাই এই কি রাখছি আমরা প্রত্যেকটা প্রসেসের একটু খেয়াল করেন প্রত্যেকটা প্রসেসের কি রাখছি আমরা স্টার্ট টাইম রাখছি জি স্যার কমপ্লিশন টাইম রাখছি দেখেন তো খালি প্রিন্ট করার সময় যদি এরকম প্রিন্ট করি কোনো সমস্যা p ডট স্টার্ট টাইম p ডট কমপ্লিশন টাইম না এর পরের প্রসেসে আবার সেম কাজ করব তাহলে তো গ্যান্ট চার্ট হয়ে গেল কতটুকু কাজ প্রিন্ট এর কাজ করব ওটা কি আছে একটু কি আছে আমি দিতে চাইছিলাম দিয়ে সমস্যা নেই এই বুঝতে পারছেন কিভাবে কাজ করবে এটা কারো কোনো কোশ্চেন আছে এইভাবে যদি সবগুলো সাজাতে থাকেন একটা গ্যান্ট চার্ট হয়ে গেল এই যে আপনাদের পরীক্ষা যেটা দিছি যে গ্যান্ট চার্ট ড্র করতে দিছিলাম যেটা জি স্যার ওটা তো এই ক্যালকুলেটরের মাধ্যমে করে গ্যান্ট চার্ট নিজেরও গ্যান্ট চার্ট নিজে বানাতে পারে তাই না এর মাধ্যমে তো অনেক কিছুই হয় স্যার তাহলে এর জন্য কি চ্যাট জিপিটি দেওয়া লাগে মানে স্যার দিলে সুবিধা হয় ঠিক আছে মানে আমরা তো স্যার টাইম কাজে লাগে স্যার 2-5 ঘন্টা কাজ 1 ঘন্টা 5 মিনিট শেষ করে দেয় স্যার এই সবাই বুঝতে পারছেন এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে ওকে এই তাহলে বলেন তো এর যে প্রবলেমটা এই প্রবলেমটা কোথায় গিয়ে সলভ হবে গল্প হয়েছে আচ্ছা এই এফসিএফসি যে প্রবলেমটা আছে সেটা কোথায় গিয়ে সেভ হবে
SJ শর্টেস্ট জব ফার্স্ট, ঠিক আছে? এখন আমরা এটা দেখব। জাস্ট স্যার এসজিএস ঠিক স্যার বাকি সব নন প্রিমিটিভ গুলো এসডব্লিউ ওকে ডান। স্যার এটা তো ঠিক সিস্টেম স্যার এটা জিতে যায় এর আপনারা সবাই আছেন, বাট আমার যেটা ভালো লাগে আমি সেটা মানব। স্যার প্লিজ স্যার এটা ভালো না? তাহলে তো স্যার এটা আমাদের মানে যে পার্সেন্টেজ বেশি হবে সেটা এটা তো ভোট হয় না, সিটি কবে হবে তখন তো এটা ডেমোক্রেসি। অটোক্রেসি ডিক্টেটরশিপ কে বলবো? সে সঠিক বলছে। ওকে, ঠিক আছে। এখন আমরা কি লিখবো বলেন তো? SJ এটা দেখেছেন? এটা তো স্যার জাস্ট কিসের লাস্ট টাইম রেসে সর্ট করে দেব তার আজকেও বাস নেই স্যার পাস পাবো না। তার কারণ পরীক্ষা স্যার আগের বাসে কালকে পরীক্ষা। জি স্যার কে নিচ্ছে পরীক্ষা? কে পরীক্ষা নিচ্ছে? মাসুম স্যার এই কে মাসুম স্যার স্যার প্রফেসর স্যার যাইতে বল স্যার নালে গায় স্যার তার আগের স্থিতি খারাপ করছে স্যার ইথিক্স হ্যাঁ ইথিক্সের সিটি কিভাবে খারাপ হয় ভাই? স্যার কি আমার লাগবে খারাপ তো স্যার স্যার ফ্যাকাল্টি হলে হয় মাসুম স্যার মাহমুদ স্যার হলে হয় স্যার স্যার কি বলে দিব হার্ড কোশ্চেন স্যার এটা স্যার এসডব্লিউ দেন পরের ক্লাসে বসে আরে ভাই স্যার পরের ক্লাসে আগে এই নাজমুল, এই ভিডিওর এক কপি কিন্তু গ্রুপে পোস্ট দিবে। और एक গ্রুপে পোস্ট দিবে। আচ্ছা, তাহলে এই সবাই কিছু নেন। শর্টেস্ট জব ফার্স্ট আর শর্টেস্ট রিমেইনিং টাইম ফার্স্ট SRTF। এই সেট কোডই আমি আজকে দিয়ে দিব আপনাদের। এটা আপনারা রিভিউ করে তারপর নেক্সট ক্লাসে আসবেন। আচ্ছা ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা সবগুলো একবার দেখে নেব। শেষ তো করা অফ করে দিই